বিশ্ব রাজনীতিতে কোনো ঘটনা হয়ে ওঠে বার্তা, হুঁশিয়ারি, শক্তি প্রদর্শনের ইঙ্গিত। যুক্তরাষ্ট্রে নিহত হয়েছেন এক বিশ্বখ্যাত পরমাণু বিজ্ঞানী, নাম নুনো এফজি লুরেইরো, বয়স 47। এমআইটির প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক। শক্তি ও পারমাণবিক গবেষণায় তিনি ছিলেন শীর্ষ সারির বিজ্ঞানী। নিজের বাড়িতেই তাকে গুলি করে হত্যা করা হয়। মার্কিন পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি, মোটিভও স্পষ্ট নয়। কিন্তু সন্দেহ শুরু হয়ে গেছে, কারণ লুরেইরো ছিলেন ইসরায়েলপন্থী। ইসরায়েল এখন সন্দেহ করছে ইরানের দিকে। কেন? কারণ জুন মাসে তেহরানে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন একাধিক ইরানি পারমাণবিক বিজ্ঞানী। ওই হত্যাকাণ্ড বিশ্বজুড়ে আলোড়ন তোলে। ইরান তখন প্রতিশোধের কথা বলেছিল, সময় ও জায়গা বেছে নেওয়ার কথা বলেছিল। এবার প্রশ্ন উঠছে, এই হত্যাকাণ্ড কি সেই প্রতিশোধ? ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টে জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। তাদের দাবি, সাম্প্রতিক কিছু গোয়েন্দা তথ্য ইরানের দিকে ইঙ্গিত করছে। তবে এখানেই একটি বড় কিন্তু। মার্কিন তদন্তকারীরা এখনও কোনো দেশের সংশ্লিষ্টতার প্রমাণ পাননি। ব্রুকল্যান্ড পুলিশ বলছে, এটি এখনও একটি খোলা তদন্ত। ঘরে জোরপূর্বক ঢোকার কোনো চিহ্ন নেই, মানে খুনিরা হয়তো তাকে চিনত অথবা পরিকল্পিতভাবে এসেছিল। ইসরায়েলের সন্দেহের পেছনে আরেকটি বড় কারণ আছে, লুরেইরোর গবেষণা। তিনি ভবিষ্যতের শক্তি প্রযুক্তি নিয়ে কাজ করতেন। নিউক্লিয়ার ফিউশন, উন্নত শক্তি উৎপাদন, যা সামরিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের বিজ্ঞানীরা শুধু গবেষক নন, তারা রাষ্ট্রের কৌশলের অংশ। ইতিহাস বলছে, ইসরায়েল বহুবার ইরানের বিজ্ঞানীদের নিশানা করেছে। গোপন অপারেশন, টার্গেট কিলিং, মোটরসাইকেল বোমা, ড্রোন হামলা। ইরানও সেই ইতিহাস ভুলেনি। ইরান আজ আর শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, ইরান একটি সামরিক বাস্তবতা। ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক অস্ত্রের দাবি এবং শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তৃত। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে মিলিশিয়া, সিরিয়ায় উপস্থিতি। ইরান জানে কিভাবে ছায়াযুদ্ধ চালাতে হয়। খোলা যুদ্ধ নয়, কিন্তু নিখুঁত বার্তা। তবে এখনো কোনো প্রমাণ নেই যে এই হত্যার পেছনে ইরানি আছে। এটা স্পষ্ট করে বলছেন মার্কিন কর্মকর্তারা। তারা বলছেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, রাজনৈতিক, ব্যক্তিগত, পেশাগত, সবকিছু। সোশ্যাল মিডিয়ায় জল্পনা বাড়ছে, জাতীয়তাবাদ, ভূ রাজনীতি, গোপন যুদ্ধ। কিন্তু তদন্তকারীরা বলছেন, এখনই সিদ্ধান্ত টানা বিপজ্জনক। বিশ্ব এখন আর শুধু যুদ্ধক্ষেত্রে লড়ে না, লড়াই হয় গবেষণাগারে, লড়াই হয় বিজ্ঞানীদের ঘিরে, লড়াই হয় নীরবে। ইসরায়েল ও ইরানের এই ছায়াযুদ্ধ নতুন নয়, কিন্তু এবার সেই ছায়া কি পৌঁছে গেছে আমেরিকার মাটিতে? প্রশ্ন একটাই, এটা কি সত্যিই প্রতিশোধ, নাকি অন্য কোনো অজানা গল্প? উত্তর দেবে সময় এবং তদন্ত। 2024 সালে ইরানের রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জালজালে এর মতোই এক নতুন ধরনের জাম্পিং ম্যান উন্মোচন করেছিল, যার রেঞ্জ ছিল 300 মিটার। জালজালে সম্ভবত আগের YMJ-AHM এবং YMJ-AHM-2 অ্যান্টি হেলিকপ্টার মাইনগুলোর প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। আগের YMJ-AHM মাইনগুলো 150 থেকে 200 মিটার উচ্চতায় থাকা হেলিকপ্টারকে লক্ষ্য করত, আর YMJ-AHM-2 মাইনগুলো 250 থেকে 300 কিলোমিটার উচ্চতায় আঘাত হানত। এই মাইনগুলো ইঞ্জিনের শব্দ শনাক্ত করে আসতে বিমান লক্ষ্যবস্তুর গতিবিধি নির্ধারণ করতে পারে বলে জানা গেছে। নতুন এই অস্ত্রগুলো ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কার মধ্যে পরিষেবাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি আসন্ন যুদ্ধের প্রবল সম্ভাবনা রয়েছে। গত জুনে 12 দিনের যুদ্ধের সময় ইসরায়েলি নেতৃত্ব ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে নির্মূল করতে চেয়েছিল, কিন্তু তারা সফল হতে পারেনি। 12 দিনের যুদ্ধের পর একটি যুদ্ধবিরতি হয়েছিল। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যোগ দিয়েছিল এবং ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়েছিল। ইরানের এই জালজালে মাইনগুলোর মোতায়েন প্রমাণ করে যে তাদের সামরিক সক্ষমতা কেবল আক্রমণাত্মক নয়, বরং তাদের আকাশ প্রতিরক্ষাও এখন আরও মারাত্মক। বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে পশ্চিমা দেশগুলো যখন ব্যাপক বিনিয়োগ করছে, তখন এই 5 মিটার ব্যাসের বিস্ফোরণ ঘটাতে সক্ষম মাইনগুলো কম খরচে সেই মূল্যবান ড্রোনগুলিকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এটা ইরানের সামরিক কৌশলের একটি নতুন দিক নির্দেশ করে। অর্থাৎ এখন ইরান তাদের আকাশ সীমানায় শত্রুর প্রবেশের ক্ষেত্রে একটি অদৃশ্য কিন্তু প্রাণঘাতী দেয়াল তৈরি করছে। এই প্রযুক্তিগত উদ্ভাবন মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে এবং ইসরায়েলকে তাদের বিমান অভিযান পরিচালনার কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করবে।
তথাকথিত 12 দিনের যুদ্ধ ইসরায়েল ও ইরানের মধ্যে জুনে শেষ হলেও কোনো পক্ষই এটিকে লড়াইয়ের সমাপ্তি হিসেবে দেখেনি, বরং এটিকে একটি বিরতি হিসেবে বিবেচনা করেছে। এখন ইরান বলছে তাদের লক্ষ্য হলো একযোগে 2000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য যথেষ্ট সংখ্যক ক্ষেপণাস্ত্র তৈরি করা। গতবার ইসরায়েল ও ইরান যখন সংঘর্ষে জড়িয়েছিল তখন ইসরায়েলি বিমান বাহিনী দাবি করে তারা ইরানের 2টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, তাদের 3000 ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক এবং উৎক্ষেপক যন্ত্রের প্রায় 80% ধ্বংস করে দিয়েছিল। 24শে জুন যুদ্ধবিরতি হওয়ার পর ইসরায়েল ও ইরান উভয়ই মূলত পরবর্তী সংঘর্ষের জন্য পুনরায় অস্ত্র সংগ্রহ এবং পরিকল্পনা শুরু করে। অক্টোবরে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল যে ইরান বৃহৎ আকারের আক্রমণের প্রস্তুতির দিকে ঝুঁকছে এবং তাদের ক্ষেপণাস্ত্র কারখানাগুলো 24 ঘন্টা চালু রাখছে। ইরানকে এটি সম্ভব করতে গেলে অবশ্যই রাশিয়া, চীন বা উত্তর কোরিয়ার কাছ থেকে কিছু সাহায্য নিতে হবে, কিন্তু শেষ পর্যন্ত ইরানের লক্ষ্য হল ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত করার মতো যথেষ্ট আক্রমণ ক্ষমতা তৈরি করা। 12 দিনের যুদ্ধের সময় ইরান ইসরায়েলে 500 ক্ষেপণাস্ত্র এবং 100টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছিল। যুক্তরাষ্ট্রের সহায়তায় বেশিরভাগই ধ্বংস হয়ে গিয়েছিল, তবে কয়েক ডজন ইসরায়েলে আঘাত হানে। এতে 31 জন ইসরায়েলি নিহত এবং আরও 3000 জন আহত হন। এছাড়া 2টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং একটি হাসপাতাল সহ বাড়ি ও ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সুতরাং জুনের যুদ্ধে ইসরায়েল স্পষ্টতই এগিয়ে থাকলেও বিশেষজ্ঞরা বলছেন ইরানের বর্তমান হুমকিকে উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে না। আইডিএফের একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং ইনসাইড দ্য মিডল ইস্টের প্রতিষ্ঠাতা আভি মালাম্মেদ বলেছেন, আমি এটাকে খুব গুরুত্বের সাথে নেব। আমি মনে করি না যে এই মুহূর্তে ইরানিদের সেই সক্ষমতা আছে, তবে আমাদের অবশ্যই তাদের খুব গুরুত্বের সাথে নেওয়া উচিত। আভি মালাম্মেদের মনে করেন ইরানের শাসক গোষ্ঠী মধ্যপ্রাচ্য জুড়ে তাদের ছায়া শক্তিগুলোর ওপর নির্ভর করত, যাদেরকে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বলা হয়, কিন্তু আইডিএফের সাথে কয়েক বছর ধরে লড়াই করার পর সেই ছায়া শক্তিগুলো হয় মৃত নতুবা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। ইরানের এখন একমাত্র কার্যকর বিকল্প হলো তাদের ক্ষমতার অন্য মাধ্যমটিকে শক্তিশালী করা, আর সেটা হলো তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। কিন্তু এখানে একটি গুরুতর সমস্যা রয়েছে। ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র এবং উৎক্ষেপক যন্ত্র মাটির নিচে তৈরি ও সংরক্ষণ করা হলেও দেশটি মাটির নিচ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার ক্ষমতা রাখে না। সেগুলোকে উৎক্ষেপণের জন্য মাটির উপরে নিয়ে আসতে হয়, যেখানে সেগুলোকে প্রস্তুত করতে সময় লাগে, যা সেগুলোকে আক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। এ কারণে আভি মালাম্মেদ বলেছেন, ইরান হয়তো ইসরায়েলে আঘাত হানতে পারে এমন আরও ক্ষেপণাস্ত্র তৈরি করতে চাইবে, কিন্তু উৎক্ষেপণের আগে সেগুলোকে রক্ষা করার ক্ষমতা ছাড়া ক্ষেপণাস্ত্রের কোনো অর্থ নেই। জুনে লড়াই বন্ধ হওয়ার পর ইসরায়েল বলেছিল যে ইরান যদি তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তবে তারা আবারও আঘাত হানতে প্রস্তুত। নতুন ঝড় সামনে, ইসরায়েল কি আবার ইরান আক্রমণের পথে? সময় গুনছে মধ্যপ্রাচ্য। ইরাকের সংবাদপত্র বাগদাদ আল ইউম জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা সূচকে এক নতুন উদ্বেগ দেখা গেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে সামরিক সহায়তা দিচ্ছে তার পরিমাণ বেড়ে গেছে। এই সূত্র ধরে খবর উঠে আসে, চলতি বছর শেষ হওয়ার আগেই ইসরায়েল ইরানে আবারও আক্রমণ করতে পারে, আর সেই যুদ্ধ হবে আরও বিস্তৃত, আরও জটিল। এটাই বাগদাদ আল ইউমের মূল্যায়ন। $10 বিলিয়ন অস্ত্র প্যাকেজ ঢুকছে ইসরায়েলে, রোকনা ইউরোনিউজের বরাতে জানায়। বাগদাদ আল ইউমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উন্নত মানের অস্ত্র সরবরাহ বাড়িয়েছে, বিশেষ করে ভূগর্ভভেদকারী বোমা, তার পাশাপাশি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা। এই সব কিছুই দ্রুত পাঠানো হচ্ছে। চুক্তির মূল্য $10 বিলিয়ন বেশি। ইরানি সূত্রগুলোর ভাষায় এই সব ব্যবস্থা ইরানের চোখে ইসরায়েল দ্বিতীয় দফা হামলার বাস্তব প্রস্তুতি নিচ্ছে, হোক তা সীমিত বা হোক বড় পরিসরে। ইরানের শক্ত অবস্থানে দাঁড়িয়ে, কিন্তু সতর্ক। হিজবুল্লাহকে নিরস্ত্র করতে 60 দিন, ওয়াশিংটনের চাপ। ইরানি সূত্রগুলো বলছে, ওয়াশিংটন এখন বৈরুতে চাপ দিচ্ছে হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য। 60 দিনের সময়সীমা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার সাম্প্রতিক বাগদাদ সফরে সরাসরি বার্তা দিয়েছেন, ইরানের সম্ভাব্য হামলার জবাবে ইরাকি গোষ্ঠীগুলো যদি প্রতিক্রিয়া দেখায় তবে যুক্তরাষ্ট্র অভূতপূর্ব প্রতিক্রিয়া দেবে। এই বার্তাও ইরান গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইরান জানে এটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার কৌশল। বছর শেষের আগেই আঘাত, ইসরায়েল সময় নষ্ট করতে চায় না। বাগদাদ আল ইউমের মূল্যায়ন, ইসরায়েলের সম্ভাব্য হামলা বছর শেষ হওয়ার আগেই হতে পারে। তারা বলছে পরিস্থিতির সব সংকেতই তাই দেখাচ্ছে, কারণ ইসরায়েল ভয় পাচ্ছে বিলম্ব করলে ইরান আগের যুদ্ধে দেখা দুর্বলতা কাটিয়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। ইসরায়েলের সেই আশঙ্কাই যুদ্ধের ঘন ঘটা বাড়িয়েছে। ইরান এখানে নিজেকে প্রস্তুত করছে, শক্তি বাড়াচ্ছে এবং সতর্কতার সঙ্গে প্রতিপক্ষকে দেখছে। ইউরোনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি সাম্প্রতিক বক্তব্যে জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে কোনো সময় আক্রমণে যেতে পারে। তার মতে, ইসরায়েল একটি শক্তিশালী নখরওয়ালা বিপজ্জনক শত্রু। 12 দিনের যুদ্ধে ইরান টিকে ছিল, দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, কিন্তু আঘাতও পেয়েছে। তবু ইরানও আঘাত দিয়েছে। রুহানির মতে, এটা ভাবা ভুল হবে যে আক্রমণ আর হবে না। প্রতিরোধের শক্তি ইরানকে বাড়াতে হবে, জাতীয় ঐক্যই হবে ইরানের আসল শক্তি, একথাও তিনি মনে করিয়ে দেন। রুহানি সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল এখন ইরানের সীমান্ত পর্যন্ত আসতে পারে, আকাশপথে, মহাকাশেও। দূরত্ব আর বাঁধা নয়। ইসরায়েলি বিমান পথে পথে জ্বালানি নেয় এবং ইরানের খুব কাছে পৌঁছে যায়। ইরাক, সিরিয়া, লেবানন, জর্ডান সব দেশের আকাশ এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিয়ন্ত্রণে। এটাই ইরানের জন্য বড় চ্যালেঞ্জ।